আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা নিশিন্দারা ফখরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সমস্ত শিক্ষকেরা বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসে তোমাদেরকে যুক্ত করছি। আমার বিশ্বাস তোমরাও আমাদের এই ক্লাসের সাথে যুক্ত হয়ে অন্তত কিছুটা হলেও উপকৃত হচ্ছ, এবং এখনও যারা এই অনলাইন ক্লাসের সাথে তোমাদের বন্ধু বান্ধবীরা যুক্ত হয়নি, আমি তোমাদের মাধ্যমে তাদেরকে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে তারা যেন যুক্ত হয়ে যায়। কেননা প্রতিটি ক্লাস বিষয়ভিত্তিক হচ্ছে, প্রত্যেকটা শিক্ষক অত্যন্ত মনোযোগের সাথে ক্লাস নিচ্ছেন, এবং তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসে যুক্ত থাকলে নিশ্চয়ই কিছু না কিছু উপকৃত হবে। তোমাদের আর বিচ্ছিন্ন মনে হবে না। তোমরা এই করোনাকালীন পরিস্থিতিতে আমরা একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে আছি, এই যে অগোছালো মনোভাব, এই বিশৃঙ্খল মনোভাবটা আর থাকবে না। প্রতিদিন ক্লাস হচ্ছে, প্রতিদিন ক্লাসে যদি অ্যাটেন্ড করো তাহলে অনেকটাই ক্লাসের যে স্বাদ, লেখাপড়ার যে স্বাদ, সেই স্বাদটা তোমরা পাবে। তো আমি জে.কে সাহা তোমাদের ইংরেজি বিষয়ে ক্লাস নেই। এটা আমার তৃতীয় ক্লাস। যারা তোমাদের প্রথম থেকে ক্লাস করছো তারা আমাকে চিনে ফেলেছ। ইতিমধ্যেই তোমাদের একটা অংশ আমি সামনাসামনি সেদিন দেখে এসেছি। আমার খুব ভালো লেগেছে তোমাদেরকে। আমার বিশ্বাস আমাদের সেদিনের কথাগুলোও তোমরা মনে রাখবে, এবং সৃজনশীল কাজের সাথে, লেখাপড়ার ফাঁকে ফাঁকে সৃজনশীল কাজের সাথে থাকবে। তাহলে তোমাদের মন মানসিকতা সব ভালো থাকবে। তোমাদের অন্য কিছু গ্রাস করতে পারবে না। নেতিবাচক কিছু যা জীবনে আমাদের এই বয়সে আসে প্রায়, সেটা তোমাদেরকে গ্রাস করবে না। তো আমি ক্লাসে ফিরে আসি। আমি তোমাদেরকে বলছিলাম বইয়ের ব্যাপারে, যে আমাদের বোর্ডে প্রকাশিত যে ইংলিশ ফর টুডে ফর 11-12, এই বইটা তোমরা আগে সংগ্রহ করে নাও। পরবর্তীতে তোমাদের একটা মডেল এর কথা আমি বলবো। আপাতত মডেল বইটা লাগছে না, আমরা প্যাসেজগুলো পড়ে যাচ্ছি। আর গ্রামারের ব্যাপারটায় আমি যেহেতু বেসিক গ্রামার করাবো তোমাদের কয়েকটা দিন, ফলে অন্য কোনো গ্রামারের সাপোর্ট লাগবে না তোমাদের। আমি যে বেসিক গ্রামারটার কথা বলছি সেটা তোমরা ক্লাস 11, ক্লাস 10, 9, 8, এই যে কোনো একটা গ্রামার বই থেকে সেগুলো রিভিউ করতে পারবে, আবারও জেনে নিতে পারবে। সুতরাং মডেল বইটা এখনই তোমরা একক সিদ্ধান্তে কিনো না। কারণ তা হবে কি, আমাদের ক্লাসে যখন আমি তোমাদের যখন এক্সারসাইজ খুলতে বলবো, যে তোমরা সবাই 120 পৃষ্ঠার একটা এক্সারসাইজটা দেখো, আমি সেটা সলভ করছি, তখন 120 পৃষ্ঠায় তুমি পাঞ্জেরি কিনলে, তুমি সামসাদ কিনলে, তুমি নবদূত কিনলে, হ্যাঁ, আরেকজন লেকচার কিনলো, তাহলে কিন্তু ওই 120 পৃষ্ঠায় পাওয়া যাবে না সেটাকে। ফলে এইটা একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। সেজন্যই আমরা একটা মডেল অনুসরণ করব, যাতে তোমাদের সকলেরই আমাদের পাঠদানের সাথে সংযুক্ত হওয়াটা সহজতর হয়। ফলে মডেল বইটার নাম এখনই বলছি না, কিন্তু বোর্ড বইটা যেটা আবশ্যিক কিনতে হবে সেটা এখনই সংগ্রহ করে নাও। তাহলে আমি যে তোমাদের আজকে প্যাসেজটা পড়াচ্ছি, তোমরা ওই প্যাসেজের বইটা আজকে পড়াচ্ছি। দেখো, ইউনিট 1, লেসন 2, নেলসন ম্যান্ডেলা। আমরা এই প্যাসেজটা আজকে তোমাদেরকে ধারাবাহিকভাবে পড়ে তোমাদের বাংলা অর্থ বলে দেব। তার আগে, দিস ইজ নেলসন ম্যান্ডেলা। হ্যাভ ইউ হার্ড হিজ নেম বিফোর of this class? Yes, he is very renowned figure in the world political arena. বিশ্ব রাজনৈতিক অঙ্গনে তিনি খুবই সুপরিচিত ব্যক্তিত্ব। এরকম পলিটিক্যালি ওয়ার্ল্ড ফিগার বেশ কয়েকজন আছেন। তার মধ্যে আমরা যদি মনে করি আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, আমরা যদি মনে করি ভারতের মহাত্মা গান্ধী, আমরা যদি এই অঞ্চলেই আসি, আমরা যদি মনে করি আমাদের এই দেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যারা আজীবন নিপীড়িত নির্যাতিত জনগণের জন্য কাজ করে গেছেন, যুদ্ধ করে গেছেন, আত্মত্যাগ করে গেছেন, সেরকমই এক অতি উজ্জ্বল ব্যক্তিত্ব, স্বমহিমায় উজ্জ্বল, তিনি হলেন নেলসন ম্যান্ডেলা।
তিনি জন্মগ্রহণ করেছিলেন 1918 সালে, মৃত্যু হয়েছে তার 2013-তে। হি ইজ নো মোর ইন দ্য ওয়ার্ল্ড বাট হিজ ডিডস ইজ অ্যালাইভ, হ্যাঁ, অ্যামং আস। তিনি আর আমাদের মাঝে নাই, কিন্তু তার কীর্তিটা আমাদের মাঝে এখনও উজ্জ্বল হয়ে আছে। হি ইজ নেলসন ম্যান্ডেলা, and we can parallelly set Nelson Mandela and our বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান in many ways. বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে কিন্তু আমরা এই নেলসন ম্যান্ডেলার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলনায় আনতে পারি। কারণ নেলসন ম্যান্ডেলা যেমন নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত স্বদেশের মানুষকে বিদেশের হাত থেকে মুক্ত করার জন্য আজীবন যুদ্ধ করে গেছেন, ঠিক তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই পূর্ববঙ্গীয় তৎকালীন পূর্ব পাকিস্তানের নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত, অনাহার ক্লিষ্ট মানুষের পক্ষে কথা বলে এ দেশকে স্বাধীন করে পশ্চিমা পাকিস্তানের সেই শাসক গোষ্ঠীকে এদেশ থেকে বিতাড়িত করেছেন এবং আমাদেরকে মুক্তি এবং আমাদের স্বাধীন পতাকা, স্বাধীন সঙ্গীত এনে দিয়েছেন। ফলে এই দুজনের মধ্যে এই দৃষ্টিকোণ থেকে সাদৃশ্য দেখা যায়। আরেকটা হলো তাদের আত্মত্যাগের কাহিনীর দিক থেকেও সাদৃশ্য আছে। যেমন নেলসন ম্যান্ডেলা তার জীবনের যৌবনের 27টা বছর একটানা জেলখানার ভিতরে ছিলেন অন্যায়ভাবে। তাকে রেভনা ট্রায়ালে দেশদ্রোহী হিসেবে 27 বছর একটানা তিনি কারারুদ্ধ ছিলেন। আমাদের দেখো পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্যই যুদ্ধ করে, আমাদের জন্যই তার সমস্ত সংগ্রাম আন্দোলন চালিয়ে বারবার তাকেও জীবনের একটা সিংহভাগ জেলখানাতেই থাকতে হয়েছে। এদিক থেকেও আমরা এই দুই ব্যক্তিত্বকে এক করে দেখতে পারি। আবার এবং এনার বিরুদ্ধেও ট্রিজন মানে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে এবং সেই রাষ্ট্রদ্রোহিতার মামলায় রেভনা ট্রায়ালে 1963 সালে তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলাতে, আগরতলা ষড়যন্ত্র মামলা তোমরা নিশ্চয়ই জানো, সেই রাষ্ট্রদ্রোহী মামলাতে তাকে কারারুদ্ধ করে রেখেছিল। কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর এই আরও ক্যারিশমেটিক ক্যারেক্টারের জন্য এদেশি জনগণ তার পিছনে ছিল নিঃস্বার্থভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে। ফলে 1966 সালের আন্দোলনের প্রেক্ষিতে তাকে কিন্তু সেই ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় এবং জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়। যাই হোক, এই দুই ব্যক্তির পাশাপাশি আমি সাদৃশ্য টানার চেষ্টা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে নেলসন ম্যান্ডেলা যে মানের, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব রাজনীতিতেও সেই মানেরই এক ব্যক্তিত্ব। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার জাতির পিতা, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা, বাঙালি জাতির পিতা। তো নেলসন ম্যান্ডেলা কোন দেশের? আমরা যদি বলি তিনি সারা পৃথিবীর নির্যাতিত, নিষ্পেষিত মানুষের জন্য তিনি কাজ করে গেছেন, এটা যেমন ঠিক, আবার তার একটা নিজস্ব একটা ভূগোল ছিল, নিজস্ব একটা ভৌগোলিক অবস্থান ছিল, নিজস্ব স্বদেশ ছিল, স্বজাতি ছিল। সেদিক থেকে বিবেচনা করলে আমরা দেখতে পাই নেলসন ম্যান্ডেলা ছিলেন সাউথ আফ্রিকার মানুষ। হি ইজ এ সাউথ আফ্রিকান। সাউথ আফ্রিকা হলো আফ্রিকা মহাদেশের একটা বেশ বর্ণাঢ্য দেশ, অর্থনৈতিক দিক থেকে বেশ অগ্রসর একটা দেশ। মানুষের সংখ্যা 5,34,91,000। ক্যাপিটাল সিটি প্রিটোরিও, ব্লনমাউথ, কেপটাউন, জোহান্সবার্গ, এরা সিজনাল ক্যাপিটাল সিটি। মাঝে মাঝে ক্যাপিটাল সিটিটা স্থানান্তরিত হয়, অর্থাৎ রাজধানী স্থানান্তরিত হয়। কারেন্সি হলো এদেশে বৈদেশিক মুদ্রাকে বলা হয় সাউথ আফ্রিকান র্যান্ড। ল্যাঙ্গুয়েজ ট্রাইবাল পিপুল বাদ দিয়ে মেজরিটি পিপুলস ক্যান স্পিক ইন ইংলিশ। অ্যান্ড ল্যান্ডমার্ক মানে কি বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ সম্পদ, যেমন টেবল মাউন্টেন, রোজার ন্যাশনাল পার্ক, রোবেন আইল্যান্ড, এগুলো হলো সাউথ আফ্রিকার বিশেষ দর্শনীয় স্থান। জনসংখ্যার ভিত্তিতে যদি আমরা রিলিজিয়াস বিলিফের দিক থেকে আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাচ্ছি যে দ্য সাউথ আফ্রিকান পিপল
Majority South African people follow Christianity. A minor of them, 1 point. This Christianity followers are 79.8%. 79.8% are Christian by religion, and only 1.5 follow Islam, and rather less 1.5, 1.2 follow Hinduism, and other 17.6 percentage people follow other pagan religion. So we can call it a rainbow nation, that is multicolored nation, but majority of them are black, and by religion they are Christian. But being black, in spite of being black, they were, majority of people were black, Negro, but they were dominated, they were ruled over by the foreigners, that is white foreigners, white foreigner immigrants. They settled there and they make a colony of their authority there, form a government there, and Negro people were under their rule. Negro people were suppressed by the white people, and there was a ever clash, একদম চিরস্থায়ী একটা দ্বন্দ্ব ছিল এই নিগ্রো অর্থাৎ কালো আদমির সাথে সাদা আদমি, যারা ভিন্ন দেশ থেকে ওখানে গিয়ে ওইখানে উপনিবেশ স্থাপন করে সেই দেশকে করায়ত্ত করে সেই দেশকে শাসন করেছে। আমাদের দেশের সাথে দেখো কি আশ্চর্যজনক মিল, যে আমরাও কিন্তু ওই সেই হোয়াইট পিপুলের দ্বারা প্রায় 200 বছর অধীনস্থ ছিলাম। তারা আমাদেরকে কলোনির মতো করে রেখেছিল, আমাদেরকে নির্যাতন করত সেই ইংরেজরা। তেমনি সেই ইংরেজরা কিন্তু শুধু এই উপমহাদেশকেই দখলে রাখেনি, তারা একসময় এই দক্ষিণ আফ্রিকাকেও দখলে করে রেখেছিল, এবং সেখানে গিয়ে তারা দক্ষিণ আফ্রিকার সেই নিজস্ব কালো আদমি, যাদেরকে আমরা নিগ্রো বলে চিনি, তাদেরকে শাসন করত, তাদেরকে বঞ্চিত করে রাখত, তাদেরকে নানা রকমের রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করত। এই যে বঞ্চনা, রাষ্ট্রীয় বঞ্চনার যে নীতি তারা গ্রহণ করেছিল, এই যে বিভাজনমূলক নীতি, এটিকে বলা হয় অ্যাপারথেইড, স্টেট অ্যাপারথেইড প্রিন্সিপাল, অর্থাৎ রাষ্ট্রীয় বঞ্চনামূলক আইন, এটা সেখানে জারি ছিল। নেলসন ম্যান্ডেলা দেখলেন আমার দেশের মানুষেরা এই রকমভাবে নির্যাতিত হচ্ছে, তিনি এই নির্যাতনের কবল থেকে দেশের মানুষকে উদ্ধার করার জন্য ন্যাশনাল আফ্রিকান কংগ্রেস নামে একটা পলিটিক্যাল পার্টি গঠন করলেন, এবং তিনি সেই পার্টির মাধ্যমে স্বাদেশিকতার জন্য, অর্থাৎ স্বাধীন হওয়ার জন্য, অর্থাৎ হোয়াইটদের সাথে একটা নেগোসিয়েশন করে যেন তারা সম্মানজনকভাবে নিগ্রো মানুষেরা বাঁচতে পারে, তার জন্য আজীবন যুদ্ধ করে গেলেন। ন্যাশনাল আফ্রিকান কংগ্রেস, এনএসি, তিনি নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম। এখন আমি নেলসন ম্যান্ডেলার উপরে যে প্যাসেজটা সেটা পড়ে তোমাদেরকে বাংলায় শোনাবো। Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy. দেখো, মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, আমি বলছিলাম রেইনবো ডেমোক্রেসি অর্থাৎ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, ওদের দেশটা ছিল অনেক বর্ণের মানুষ, অনেক ধর্মের মানুষ। সেই জায়গাতে, সেই দেশে নেলসন ম্যান্ডেলা চাইলেন যে একটা বহু বর্ণের, বহু গোত্রের মানুষের অবাধ গণতন্ত্র স্থাপন করবেন, এবং সেই জন্যই তিনি তার দেশকে গাইড করলেন, অর্থাৎ পাস্ট টেন্সে গাইড করা মানে কি, পরিচালনা করা। তিনি দক্ষিণ আফ্রিকায় পরিচালনা করলেন সেই অ্যাপার্থাইড মানে বর্ণ বৈষম্যমূলক নীতি থেকে বেরিয়ে এসে উদার গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য চেষ্টা করে গেলেন। অ্যাজ অ্যান আইকন অফ পিস, তিনি ছিলেন আইকন। আইকন মানে কি তোমরা কেউ বোঝো? আইকন, আইডল, নেতৃস্থানীয় বা আদর্শস্থানীয় ব্যক্তিত্ব, তাকে বলে আইডল বা আইকন। তিনি ছিলেন আদর্শস্থানীয় অফ পিস, অর্থাৎ শান্তির অগ্রদূত এরকম অর্থে। অ্যান্ড রিকনসিলিয়েশন, তিনি ছিলেন মীমাংসার অগ্রদূত, শান্তির অগ্রদূত। রিকনসিলিয়েশন মানে মীমাংসা কাদের সাথে? সেই যে শ্বেতাঙ্গ মানুষের সাথে যারা ওই দেশে প্রভুত্ব করত তাদের সাথে। হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যিনি প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন
জাস্টিস, ন্যায় বিচারের, অর্থাৎ ন্যায় বিচারের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। হয়েছিলেন ন্যায় বিচারের প্রতীক, শুধু দক্ষিণ আফ্রিকার নিপীড়িত মানুষের জন্যই না, তিনি সারা পৃথিবীর যেখানে যে কোনায় মানুষেরা নিপীড়িত, নিষ্পেষিত, তাদের জন্য নেলসন ম্যান্ডেলার গর্জন, তাদের জন্যই নেলসন ম্যান্ডেলার সংগ্রাম জারি ছিল। সেদিন বলছে যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, শুধু দক্ষিণ আফ্রিকার না, সারা পৃথিবীতে ন্যায় বিচার স্থাপনের জন্য এবং উদার গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য তিনি যুদ্ধ করে গেছেন। ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 decades, তিনি ছিলেন কারাবন্দী প্রায় 3 দশক ধরে। আমি বলছিলাম 27 বছর, 3 দশক মানে 30 বছর, প্রায় 30 বছর মানে 27 বছর তিনি ছিলেন ইমপ্রিজন্ড, মানে জেলখানায় বন্দী, ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। হোয়াইট মাইনরিটি রুল, মাইনরিটি মানে কি? সংখ্যা লঘু, অর্থাৎ সাদারা সেখানে সংখ্যালঘু ছিল, সাদারা বাইরে থেকে গিয়ে ওই দেশে সেটেল করেছে, তারপরেও সাদারা কিন্তু ওইখানে প্রভু। ওখানকার জেলা ম্যাজিস্ট্রেট, ওখানকার জাজ, বিচারক, বড় বড় পদে যারা সরকার গঠন করছে, সমস্ত কিছুই হলো সাদা পিপুল, হোয়াইট পিপুল, বাইরের থেকে যাওয়া। আর ওই দেশের যারা ভূমিজ সন্তান, যারা নিগ্রো, তারা একদম নিষ্পেষিত, তাদের কোনো রকমের অবস্থান ছিল না, তারা অবহেলিত, তারা নির্যাতিত, তাদেরকে বঞ্চনার মুখে রাখা হতো, তাদেরকে যোগ্য সম্মান দিত না। এমনকি ওই দেশের সাদা মানুষের কুকুরেরা যে সুবিধাগুলো পেত, কালো মানুষগুলো, ওই দেশের ভূমিজ সন্তানেরা, কালো মানুষেরা সেই সাদা মানুষের কুকুরের যে ফ্যাসিলিটিসগুলো ছিল, যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেত, মানুষেরা পেত না, নিগ্রো মানুষেরা পেত না। এমন একটা কঠিন বর্বরোচিত নিষ্পেষণের মধ্যে নিগ্রো মানুষেরা ছিল এই হোয়াইট মাইনরিটি অথরিটির দ্বারা, অর্থাৎ সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসনাধীনে। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, ম্যান্ডেলা কখনোই তার প্রতিজ্ঞা থেকে হারিয়ে যাননি। টু ফাইট ফর দ্য পিপুল, ফর হিজ পিপুলস সিভিল ওয়ার, তিনি গৃহযুদ্ধ করে হলেও তার মানুষকে তিনি স্বাধীন করবেন, এরকম একটা প্রতিজ্ঞা থেকে তিনি কখনোই বিচ্যুত হননি। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। আর এই ক্ষেত্রে তার যে সংগ্রাম, এই সংগ্রামের জন্য বিশ্ব নেতারা তার পাশে গিয়ে দাঁড়ালো, কারণ তার ছিল একটা অতি উচ্চ মানের মর্যাদা, আর ছিল কি? সম্মোহনী শক্তি, সম্মোহনী বাকশক্তি, অর্থাৎ মানুষকে তিনি ডাক দিলে মানুষ দলে দলে তার পেছনে আসতো। এই যে সম্মোহনী শক্তি, এর জন্যই সারা পৃথিবীর নেতারা নেলসন ম্যান্ডেলার পাশে গিয়ে দাঁড়ালেন। আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, নেলসন ম্যান্ডেলা বলছেন এই কথাটা, দেখো, আই হেট, আমি ঘৃণা করি কি? রেস ডিসক্রিমিনেশন, রেস মানে গোত্র বা বর্ণ, আর ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। এই যে বর্ণ বৈষম্যকে আমি ভীষণ ঘৃণা করি। মোস্ট ইন্টেন্সলি মানে খুবই তীব্রভাবে, ইন্টেন্সলি মানে তীব্রভাবে, মোস্ট ইন্টেন্সলি খুবই তীব্রভাবে, অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, এবং এই বর্ণবৈষম্যের যে আরও দিকগুলো আছে, সমস্ত দিক, বর্ণবৈষম্যজাত সমস্ত অমানবিকতাকে আমি ভীষণ ঘৃণা করি। নেলসন ম্যান্ডেলার কথা এটা। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি আমার সারা জীবনে এই বর্ণবৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখন যুদ্ধ করছি, অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমি এরকম করে যুদ্ধ করেই যাব আমার জীবনের শেষ দিন পর্যন্ত। Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994, 1994 সালে তাকে যখন নিগ্রো মানুষদের প্রথম, দক্ষিণ আফ্রিকাতে নিগ্রো মানুষদের মধ্যে থেকে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তার যে অভিষেক অনুষ্ঠান, সেই অভিষেক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, তিনি যে ভাষণ দিয়েছিলেন, তিনি যে বক্তব্য রেখেছিলেন অভিষেক অনুষ্ঠানে, সেই বক্তব্যটা দেখো। দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য উন্ডস হ্যাজ কাম। উন্ড মানে কি? ক্ষত। হিলিং মানে কি? নিরাময়। তাহলে আমাদের মধ্যে যে এতদিনের বৈষম্যর কারণে যে ক্ষত হয়েছে, যে রক্ত ঝরে গেছে আমাদের, সেই যে ক্ষত, সেটাকে নিরাময় করার সুযোগ এসছে এখন, সেই সময় আসছে এখন। অর্থাৎ আমি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলাম, নিগ্রোদের আমি তোষণ করব, আর যারা শ্বেতাঙ্গ তাদেরকে আমি নির্যাতন করব, এরকম না। তিনি বলছেন যে আমাদের দুজনের মধ্যে দীর্ঘদিনের যে ব্যবধান ছিল,
দীর্ঘদিনের যে ক্ষত, এই ক্ষতটাকে পরিপূরণ করার জন্য, নিরাময় করার জন্য সময় এসছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য chasm that divide us has come. chasm মানে হলো ফারাক। আচ্ছা, তাহলে এই যে ফারাক, আমাদের যে জাতিগতভাবে আমরা যে একে অপরের থেকে বিচ্ছিন্ন ছিলাম, এই যে ফাটল ছিল, এই ফাটলটা ব্রিজ করা মানে কি সংযোগ স্থাপন করা। তাহলে এই যে আমাদের মধ্যে জাতিগতভাবে ফাটল ছিল, সেই ফাটলটাকে সংযোগ করার সময় এসছে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন। আমরা নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা রাজনৈতিক মুক্তির, ইমানসিপেশন মানে মুক্তি, পলিটিক্যাল মানে রাজনৈতিক, আমরা অ্যাচিভ মানে অর্জন করেছি, আমরা ইতিমধ্যেই রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। ইন 1993, দেখো 1994 সালে তিনি প্রেসিডেন্ট হলেন, কিন্তু 1993 সালে তার জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা হলো, ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হলো নোবেল পিস প্রাইজ, অর্থাৎ শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হলো। অ্যান অনার হি শেয়ার্ড উইথ এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক। এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক তিনি আবার কে? তিনি ছিলেন ওই শ্বেতাঙ্গ মানুষদের নেতা, ওই যে 17% শ্বেতাঙ্গ মানুষ যারা এই দেশে প্রভুত্ব করছে, কলোনি স্থাপন করে, অর্থাৎ উপনিবেশ গেড়ে, তাদের তো নেতা ছিল, তাদের নেতার নাম ছিল এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক। তিনি ছিলেন প্রেসিডেন্ট, কিন্তু তিনি প্রেসিডেন্ট হয়েও তিনি ভাবলেন যে এইভাবে চলতে পারে না, এইভাবে চললে একটা ভয়াবহ পরিণতির মধ্যে যাবে দেশ। ফলে তিনি নেলসন ম্যান্ডেলার সাথে সামঞ্জস্যপূর্ণ, সম্মানজনক একটা আপোষ করলেন, এবং আপোষ করে তিনি নেলসন ম্যান্ডেলাকে 1990 সালে তাকে মুক্তি দিলেন। আর তারপরে তাকে মুক্তি দিয়ে, মর্যাদা দিয়ে রাজনৈতিক মর্যাদা দিয়ে তাকে পাশে বসালেন, টেবিলের পাশে বসালেন। অনেক আলোচনা হলো, এবং আলোচনার প্রেক্ষিতে দেশের শান্তি স্থাপন হলো। বৈষম্যমূলক যে নীতি ছিল অ্যাপার্থাইড, সেটা প্রত্যাহার করা হলো। এবং এই যে শান্তি স্থাপনের জন্য যে দুজনই সমানভাবে কাজ করলেন, নেলসন ম্যান্ডেলা এবং এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক, এই জন্যই তাদের দুজনকেই শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হলো। দ্য হোয়াইট আফ্রিকান লিডার, তাহলে এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক তিনি ছিলেন হোয়াইট আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রিড হিম ফ্রম প্রিজন 3 years earlier অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থাইড। এটা কথাটা আগেই বলেছি, আমরা দেখো তাহলে সেই এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক যিনি ছিলেন আফ্রিকার শ্বেতাঙ্গ মানুষদের নেতা, হু হ্যাড ফ্রিড, যিনি মুক্ত করে দিয়েছিলেন কাকে? নেলসন ম্যান্ডেলাকে, ফ্রম প্রিজন, জেলখানা থেকে, 3 years earlier, অর্থাৎ এই যে 93 থেকে 3 বছর আগে, অর্থাৎ 1990 সালে, অ্যান্ড নেগোশিয়েটেড, এবং তিনি নেলসন ম্যান্ডেলাকে মর্যাদা দিয়ে, রাজনৈতিক মর্যাদা দিয়ে তার সাথে নেগোশিয়েট করলেন। নেগোশিয়েট মানে কি? মীমাংসায় আসলেন। দ্য এন্ড অফ দ্য অ্যাপার্থাইড, যাতে এই বৈষম্যমূলক যে নীতি, যে গঠিত নীতি দিয়ে দেশ চলছিল, তার অবসান ঘটানোর চেষ্টা করলেন। Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. বেশ বড় একটা সেন্টেন্স, আবার দেখো, ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল। ম্যান্ডেলা চালাতে থাকলেন একটি, প্রমিনেন্ট মানে কি? জোরালো ভূমিকা। প্রমিনেন্ট মানে জোরালো, আর রোল মানে ভূমিকা। তাহলে ম্যান্ডেলা চালাতে থাকলেন একটা জোরালো ভূমিকা অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, শুধু দক্ষিণ আফ্রিকা না, একদম পৃথিবীর রাজনৈতিক রঙ্গমঞ্চে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি। তিনি প্রবক্তা হলেন, তিনি ওকালতি করলেন কার পক্ষে? মানবিক মর্যাদার পক্ষে। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, তার সামনে অনেক সমস্যা আসছিল, তারপরেও সেই চ্যালেঞ্জগুলো কেমন? যেমন মানবিক নিবর্তনমূলক যে আচরণগুলো ছিল মানুষের মধ্যে, সমাজে, সেটার সাথে তিনি যুদ্ধ করতে থাকলেন। আবার তাকে তখন যুদ্ধ করতে থাকতে হলো রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডসের মতো একটা মারাত্মক ব্যাধি তখন খুব প্রবল আকারে ধেয়ে আসছিল পৃথিবীতে। এইডস মানে কি তোমরা জানো? এইডস একটা প্রাণঘাতী ব্যাধি। এইডস হলো অ্যাকিউট ইমিউনিটি ডেফিসিয়েন্সি সিনড্রোম। তো সেই এইডসের বিরুদ্ধেও তিনি গণসচেতনতা গড়ে তুললেন। হি ফর্মারলি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004। তিনি 2004 সালে ঘোষণা দিয়ে রাজনৈতিক মঞ্চ থেকে ফিরে গেলেন তার বাড়িতে। তিনি বললেন যে আমি আর রাজনীতি করছি না,
আমার রাজনীতি থেকে অবসর নেওয়ার সময় এসছে। তিনি রাজনীতি থেকে অবসর নিলেন কি বলে, টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার প্রিয়, অ্যাডোরিং মানে প্রিয়, তার ফেভারিট কান্ট্রিম্যানকে তিনি বললেন, ডোন্ট কল মি, আমাকে আর তোমরা ডেকো না, রাদার আই উইল কল ইউ, প্রয়োজনে আমি তোমাকে আবার ডাকবো। বাট হি রিমেইন্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রেভার্ড পাবলিক ফিগার্স, কিন্তু তিনি গৃহে ফিরে গেলেন, ঘরে ফিরে গেলেন রাজনীতির মঞ্চ থেকে। তারপরেও তিনি সারা পৃথিবীর রাজনৈতিক মঞ্চে, সারা পৃথিবীর রাজনৈতিক অঙ্গনে, সারা পৃথিবীর বিদগ্ধ মানুষের অঙ্গনে, সারা পৃথিবীর যারা রাষ্ট্রনায়ক তাদের মধ্যে খুব রেভার্ড মানে হলো খুবই শ্রদ্ধাভাজন, তিনি শ্রদ্ধাভাজন হয়ে থাকলেন। কম্বাইনিং সেলিব্রিটি মানে কি, জননন্দিত মানুষ, অর্থাৎ সেলিব্রিটি কাকে বলা হয়, যারা মানুষেরা যাকে ভালোবাসে, মানুষের প্রিয় তারকা, তাদেরকে বলে সেলিব্রিটি। অর্থাৎ তিনিও রাজনৈতিক মঞ্চে একটা সেলিব্রিটি হয়ে থাকলেন, স্পার্কল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ, এবং তিনি আনওয়েভারিং মেসেজকে, তার অবিচলিত বার্তাটা তিনি দিতেই থাকলেন। সেটা কি, সেটা জলজল করতে থাকলো তার সেই অবিচলিত বার্তা, জলজল করলো, উজ্জ্বল হয়ে থাকলো অবিচলিত বার্তা। সেটা কি, অফ ফ্রিডম। তিনি বললেন, যেখানে যে মানুষেরা স্বাধীনতা থেকে বঞ্চিত হয়ে আছে তাদেরকে স্বাধীনতা দিতে হবে, রেসপেক্ট করতে হবে, মানুষকে মর্যাদার জায়গায় দিতে হবে, অ্যান্ড হিউম্যান রাইটস, মানুষের মানবিক অধিকার ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা তিনি সারা পৃথিবীর জন্য ডাক দিলেন। সারা পৃথিবীর নির্যাতিত মানুষকে বললেন মুক্ত করতে হবে, মানুষকে, যারাই যেখানে বন্দী তাদেরকে মুক্ত করতে হবে। মানুষের বিভাজন যারা সৃষ্টি করে তাদেরকে বললেন মানুষকে শ্রদ্ধা করতে হবে এবং মানুষকে তার মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে, হিউম্যান রাইটস। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম। এই নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বলছে একজন, হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম। এপিসেন্টার, এপিক মানে কি, এপিক মানে হলো মহাকাব্য, সেন্টার মানে কি, কেন্দ্র। তাহলে মহাকাব্যিক কেন্দ্রের যে চরিত্র, অর্থাৎ মহাকাব্যিক চরিত্র, মহাকাব্যিক নায়ক, তিনি আমাদের এদেশের একজন মহাকাব্যিক নায়ক। নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বলছেন, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, তিনি যেমন আমাদের মহাকাব্যিক নায়ক, আমাদের এই দেশের, আমাদের এই জনগণের মধ্যে, অ্যান্ড ইয়োর্স, তিনি কিন্তু আমাদের শুধু না, তিনি তোমার জন্য, তোমাদের জন্য, হোয়ার এভার ইউ আর, তুমি পৃথিবীর যে কোণাতেই থাকো না কেন, যে পাশেই থাকো না কেন, তোমার জন্য এই আমাদের নেলসন ম্যান্ডেলা একজন মহাকাব্যিক নায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন। সেইড নাদিম গার্দিমারকে, তিনিও কিন্তু লরেট, লিটারেরি লরেট, অর্থাৎ তিনি সাহিত্যে নোবেলপ্রাপ্ত একজন প্রথিতযশা কবি। তিনি এই কথাটা বলছিলেন, দেখো নেলসন ম্যান্ডেলা সম্পর্কে, যে তিনি আমাদের দেশে যেমন মহাকাব্যিক চরিত্র নায়ক, তিনি তোমার জন্য, তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তোমার জন্য সে মহাকাব্যিক নায়ক, তোমাদের জন্য, তোমাদের উদ্ধারের জন্যই তিনি এসেছিলেন। The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner and leader of mythic stature for millions of black South Africans. অর্থাৎ বছরের পর বছর, আমি বলছিলাম 27টা বছর তিনি খরচ করেছেন বা কাটিয়েছেন বিহাইন্ড বার্স, অর্থাৎ জেলখানার মধ্যে। মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। এই কারণে তিনি পৃথিবীতে সবচাইতে রাজনৈতিক বন্দিত্বের আদরণীয় স্থান পেয়েছিলেন। অর্থাৎ সবাই তাকে ভক্তি শ্রদ্ধা করতো, যে মানুষের জন্য 27 বছর জেল খাটে, এমন আত্মোৎসর্গকৃত, আত্মনিবেদিত মানুষ পৃথিবীতে খুব কম। সেজন্যই তিনি হয়েছিলেন লিডার অফ মিথিক স্ট্যাচার, অর্থাৎ সেই জন্যেই মিথিক মানে কি, ওই মহাকাব্য, সেই মহাকাব্যিক রূপ তিনি পেয়েছিলেন। ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, লক্ষ লক্ষ সাউথ আফ্রিকান তাকে দেবতার মতো ভক্তি করত। চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন দ্য 1963 রেভনা ট্রায়াল, তাকে কিন্তু সেই দেশদ্রোহীর অপরাধে অভিযুক্ত করে 1963 সালে রেভনা মানে জোহান্সবার্গের পার্শ্ববর্তী একটা অঞ্চল, সেই অঞ্চলে একটা ট্রায়াল হয়েছিল, অর্থাৎ আদালত বসে তাকে বিচার করা হয়েছিল। সেই বিচারে আরও তার 10 জন সাথীকে সাথে করে তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল রেভনা ট্রায়ালে। কী হলো, রেভনা একটা জায়গার নাম জোহান্সবার্গের পাশে, সেখানে যে ট্রায়ালটা করা হয়েছিল, অর্থাৎ আদালত বসে বিচার করা হয়েছিল, সেই বিচারটা কিসের, নেলসন ম্যান্ডেলার বিরুদ্ধে
দেশদ্রোহিতার বিচার। যেমন দেখো সেই আগরতলা ষড়যন্ত্রের বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিচারের মতোই। তো সেরকম বিচার করে তাকে কী করা হয়েছিল, আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। তার সাথে আরও 10 জন নেতা এই দণ্ডে দণ্ডিত হয়েছিলেন। হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি। সেই যে রেওয়ানা ট্রায়ালে তিনি ডকে দাঁড়িয়ে, অর্থাৎ ওই যে কাঠগড়াতে দাঁড়িয়ে তিনি যে কথাগুলো বলেছিলেন জাজ সাহেবকে, সেগুলোই তার রাজনৈতিক ম্যানিফেস্টো। অর্থাৎ ম্যানিফেস্টো মানে কি, রাজনৈতিক কী বলবো আমরা, সংবিধান, হ্যাঁ, তার বক্তব্য, রাজনৈতিক পরিকল্পনা। During my lifetime, I have dedicated myself to this struggle of the African people. আমার সারা জীবন দশাতে আমি এই দক্ষিণ আফ্রিকার মানুষের জন্য জীবন উৎসর্গ করে গেছি। I have fought against white domination. আমি শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছি। And I have fought against black domination. আমি কিন্তু কৃষ্ণাঙ্গরাও যদি অবাধ্য হয়ে যায়, তারাও যদি অত্যাচারী হয়ে যায়, তাদের বিরুদ্ধেও, তাদের এই যে শাসন, তার বিরুদ্ধেও আমি সংগ্রাম করব। আই হ্যাভ চেরিশড দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক, আমি সারা জীবন গণতান্ত্রিক মনমানসিকতা পালন করি। অ্যান্ড ফ্রি সোসাইটি, ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, এবং মুক্ত সমাজ, যেখানে ভেদাভেদ থাকবে না, মানবিক মূল্যবোধ থাকবে। সেরকম মানবিক মূল্যবোধ সম্পন্ন ভেদাভেদহীন একটা সমাজ প্রতিষ্ঠার জন্য আমি আজীবন আত্মোৎসর্গ করে গেছি, এবং সেই নীতিতে এখনও অবিচল আছি। in which all persons live together in harmony and with equal opportunities. আমি এমন একটা রাষ্ট্রের কথা কল্পনা করি যেখানে সমস্ত দেশবাসী সমান সুযোগে সমান মর্যাদায় বাস করতে পারবে। হি টোল্ড দ্য কোর্ট, তিনি এই কথাটাই বলেছিলেন রেবনা কোর্টে দাঁড়িয়ে। ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ। আমি এই যে উদার মানবিক গণতান্ত্রিক একটা দেশ রচনার জন্য আমি বেঁচে আছি, আমি যুদ্ধ করছি। অ্যান্ড টু অ্যাচিভ ইট, আমি চাই এরকম একটা অর্জন করতে, এমন একটা দেশ আমি প্রতিষ্ঠা করতে চাই। বাট ইফ নিডস বি, যদি এমনও হয়, দরকার হয় যদি এরকম, ইট ইজ অ্যান আইডিয়াল, এটা আমার আদর্শ, ফর হুইচ, যে কারণে আই অ্যাম প্রিপেয়ার টু ডাই, আমি মৃত্যু বরণ করতেও রাজি আছি। রেবনা ট্রায়ালে একদম এজলাসে দাঁড়িয়ে, কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলছিলেন যে আমাকে যদি মৃত্যুদণ্ড দেন তাহলেও আমার কোনো ক্ষতি নেই, কিন্তু আমি যে নীতিতে বিশ্বাস করি, যে একটা উদার মানবিক গণতান্ত্রিক এবং সম অধিকার সম্পন্ন একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই মানুষের জন্য, এবং সেই নীতিতে আমি এখনও অবিচল। এতে যদি আমার মৃত্যুদণ্ড হয় আমি পিছনে হটব না। ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদেবা। যারা ম্যান্ডেলার অনুসারী তারা তাকে তার প্রিয় এক নামে, ডাক নামে ডাকত, মাদিবা। হ্যাঁ, এরকম উপাধি দেওয়া হয় বঙ্গবন্ধুকে। আমরা শেখ মুজিবুর রহমানকে যেমন বঙ্গবন্ধু উপাধিতে ডাকি, তেমনি নেলসন ম্যান্ডেলা তার দেশবাসী তাকে আদর করে মাদিবা নামে ডাকে। দ্য ক্ল্যান নেম, এটা একটা ছদ্মনাম বা উপাধি দেও নাম। দ্য ক্ল্যান নেম বাই হুইচ হি ওয়াজ নন, এই নামেই তিনি পৃথিবীব্যাপী পরিচিত। পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। মানুষ তার সেই মানবতাকে, তার সেই দয়া, অর্থাৎ মানুষের জন্য তার যে মহানুভবতা, মানুষের জন্য তার যে অনুভূতি, সেটার জন্য, এবং মর্যাদাবোধ, মানুষে মর্যাদাবোধের যে যে মুক্ত মন, উদার মুক্ত মন ছিল তার, এই জন্য সারা পৃথিবীর মানুষ তাকে এখনও ভক্তি সহকারে স্মরণ করে। আমি নেলসন ম্যান্ডেলার প্যাসেজটাকে সম্পূর্ণই পড়ে দিলাম, তোমাদের বাংলা করার চেষ্টা করলাম। আমার এই লেকচারটা থাকলেও তোমরা ইচ্ছে করে রিভিউ করে আবারও দেখতে পারবে, বোঝার ক্ষেত্রে আবারও সেই সুযোগটা নিতে পারবে। আর এইখানে আমার মোবাইল নাম্বারটা দেওয়া থাকলো 01715 এটাতে ইচ্ছে করলে আমাকে কন্ট্যাক্ট করতে পারবে এবং যে কোনো সমস্যায় আমার সাথে শেয়ার করতে পারবে। আর আমার মোবাইল নাম্বার, আমার কি বলে এটা, মেসেজ পাঠানোর জন্য যে মেইল নাম্বার, মেইল jksaha1962@gmail.com, এটা আমার ইমেইল নাম্বার। এই ইমেইলটাতেও আমাকে
মেসেজ দিয়ে তোমাদের সমস্যাগুলো আমাকে জানাতে পারবে। থ্যাংক ইউ। এরপরের সেশন তোমাদেরকে আমন্ত্রণ করছি। আমরা পরের সেশনটা কিন্তু গ্রামার ভিত্তিক করব, বেসিক গ্রামার। টিল দেন, I would like to bid you farewell. Thank you. Meet you again.